ক্লাস 10-এর লেসন 4, যেটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। আর লিখেছেন বিখ্যাত একজন লেখক টেড হিউজেস। আমি নামটা আবার বলছি, টেড হিউজেস। তো প্রথমে হেডিংটা দিয়ে একটু লক্ষ্য করি না, যেটার নাম হচ্ছে কি মাই ওন ট্রু ফ্যামিলি। স্বাভাবিকভাবেই একটুকু অড অন্যান্য যে কারোর তুলনায়, কেননা মাই মানে আমার, তারপর আবার বলছে ওন মানে নিজের, তারপরে আবার বলছে ট্রু মানে সত্যিকারের, সত্যি ফ্যামিলি। সাধারণত যদি দেখতে যাই, ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, পরিবার বা পরিবারের লোকজন। তো পরিবার সাধারণত সবারই নিজস্ব হয়, নিজের ব্যাপার, সেটা নিজেরই। মানে যদি আমরা দেখি যে পরিবারের সঙ্গে অ্যাডজেক্টিভ হিসাবে এখানে একটা নয়, দুটো নয়, তিনটে ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে। আর প্রত্যেকটি তার আগের ওয়ার্ডটাকে স্ট্রংলি সাপোর্ট করার জন্য। প্রথমে কবি এখানে বলতেই পারতো শুধু ফ্যামিলি না, কিন্তু কবি সেখানে একটুকু জোর দেওয়ার জন্য বলেছেন মাই ফ্যামিলি মানে আমার পরিবার, এবং সেই আমার শব্দটাকে জোর দেওয়ার জন্য তার পাশে ব্যবহার করেছেন মাই ওন, আমার নিজের। আবার ওন শব্দটাকে জোর দেওয়ার জন্য বলেছেন ট্রু মানে সত্যিকারের। মানে কবি এখানে হয়তো নিজের আসল পরিবারের বা আসল পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত কেউ বা কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, আর জানতে পারায় তিনি সেই সত্য ধারণাতে উপনীত হয়েছেন এবং সেটাকেই তিনি বিলিভ করছেন, এবং সেটাই তিনি কবিতার মাধ্যমে হয়তো স্ট্রংলি বোঝাতে চেয়েছেন যে কে তার আসল পরিবার বা পরিবারের সদস্য। ঠিক আছে, তো কবিতাটা একটু পড়ে দেখি। যদি আমরা কবিতাটার দিকে একটুকু নজর দিই, তাহলে কবিতাটা দেখব ১, ২, ৩, ৪ এবং ৫টা প্যারাতে ভাগ করা হয়েছে, ৫টা স্ট্যানজায় ভাগ করা হয়েছে। কিন্তু অন্যান্য কবিতার মতন যে কবিতায় ৪টে করে মিনিমাম লাইন থাকে, এখানে কিন্তু একটা অদ্ভুত রকমের ছন্দ আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা স্ট্যানজায় কিন্তু ৩খানা করে লাইন আছে, আর যে ৩টে লাইনই একই রকমই শব্দ দিয়ে শেষ হচ্ছে। স্ট্যাগ, র্যাগ, ব্যাগ, একই শব্দ, মানে একই উচ্চারণ বিশিষ্ট শব্দ, সমোচ্চারিত শব্দ। তারপরে যদি দেখি কোয়েক, অ্যাওয়েক, স্টেক, একই উচ্চারিত শব্দ। ফ্যামিলি, আই, ডাই, একই উচ্চারিত শব্দ। যাই হোক, রাইম স্কিম নিয়ে আর কিছু বলার নেই, তবে একটুকু সাজানোর গঠনটা ইউনিক। আর এই ইউনিকনেসের জন্যই কিন্তু টেড হিউজেসকে আমরা অলওয়েজ রেসপেক্ট করি। যদি আমরা টেড হিউজেসের নিয়ে কিছু পড়তে যাই, দেখো উপরে লেখা আছে, এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট, একজন মানে বিখ্যাত ইংরেজি লেখক, অ্যান্ড হ্যাজ বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। 1984 থেকে 1998 সাল অবধি, তার মরণকাল অবধি তিনি পোয়েট লরেট ছিলেন গ্রেট ব্রিটেনের। তার কতগুলো ফেমাস ওয়ার্কসের নাম দেওয়া হয়েছে তারপরে, বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন, টেলস ফ্রম ওভিড, এই সমস্ত আর কি। তো যাই হোক, এই কবিতাটা এবার আমরা শুরু করছি, ঠিক আছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। প্রথম লাইনটাই কি বলছে? বলছে একবার আমি চুপি চুপি ঢুকে গিয়েছিলাম। ক্রেপ্ট মানে পা টিপে টিপে যাওয়া বা চুপি চুপি চলে যাওয়া, মোট কথা আওয়াজ না করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আমি একবার চুপি চুপি চলে গিয়েছিলাম ওক গাছের জঙ্গলে। কি জন্য? না, বলছে আই ওয়াজ লুকিং, আমি খোঁজ করছিলাম, ফর আ স্ট্যাগ, একটা ছেলে হরিণের। স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ, মানে যে হরিণের জেন্ডার হচ্ছে মেল, ঠিক আছে? যেমন যে ময়ূরের
জেন্ডার হচ্ছে মেল তাকে আমরা পিকক বলি, এবং যেটা মহিলা হয় তাকে পিহেন বলি। ঠিক তেমনি যে হরিণের জেন্ডার মেল তাকে আমরা স্ট্যাগ বলি, আর যে হরিণের জেন্ডার ফিমেল তাকে আমরা বলি ডিয়ার। ঠিক আছে? তো যাই হোক, আমাদের কবি চুপি চুপি চলে গিয়েছিল একবার একটা ওক গাছের জঙ্গলে, যেখানে সে একটা ছেলে হরিণের খোঁজ করছিল। মোট কথা একটা হরিণের খোঁজ করছিল। I met an old woman there. আমি একজন বৃদ্ধা বয়স্কা মহিলার সঙ্গে দেখা করি। আমি দেখা করি an old woman there, একজন বৃদ্ধা বয়স্ক মহিলার সঙ্গে। all nobly stick and rag, যেটা all মানে পুরোটাই নবলি নড়বড়ে ছিল, সেটা পুরোটাই প্রায় কম্পমান ছিল, বা একটু থুরথুরে যদি বলতে চাই, আনস্টেডি, মানে বয়স হলে যা হয় আর কি। নবলি মানে একটু থুরথুরে, স্টিক অ্যান্ড র্যাগ, একটা লাঠি নিয়ে, অ্যান্ড র্যাগ এবং ন্যাকড়া। র্যাগ মানে হচ্ছে ছেঁড়া নোংরা কাপড় চোপড় সব, মানে ছেঁড়া নোংরা কাপড় চোপড় পরিহিত একটা পাতলা নড়বড়ে লাঠি নিয়ে একটা বৃদ্ধ মহিলাকে, ভদ্র মহিলাকে সঙ্গে কবি দেখা করলেন জঙ্গলে। She said, সে বলল, I have your secret here inside my little bag. সে বলল কি, I have your secret, আমি তোমার গোপন কথা জানি, আমি তোমার গোপন জিনিসটা জানি। যেটা বলছে হিয়ার ইনসাইড মাই ব্যাগ, যেটা এইখানে আমার ছোট্ট ব্যাগের ভেতরে আছে, ছোট্ট থলিটার ভেতরে আছে। Then she began to cackle. তারপর সে কর্কশ স্বরে হাসতে শুরু করলো। ক্যাকেল মানে যদিও সেই হাঁস বা মুরগির প্যাক প্যাক শব্দটাকে বলা হয়, কিন্তু ক্যাকেল মানে এখানে হচ্ছে কর্কশ ভাবে হাসা। তারপর সে কর্কশ স্বরে হাসতে শুরু করলো, অ্যান্ড এবং আমি বিগেন টু কোয়াক, এবং আমি কাঁপতে শুরু করলাম। স্বাভাবিকই, জঙ্গলে একটা হরিণের খোঁজ করতে যেয়ে যদি একটা বুড়ো লোক এসে বলে আমি তোমার সিক্রেট জানি, তারপর সে যদি হাসতে শুরু করে, স্বাভাবিকই ভয় পেয়ে যাবে। সো কবিও ভয় পেয়ে গেছে এবং কাঁপতে শুরু করেছে। সে খুলে দিল হার লিটল ব্যাগ, তার ছোট্ট থলিটাকে, এবং আই কেম টুয়াইস অ্যাওয়ে, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। কি? সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, একটা মানে সারাউন্ডেড মানে ঘিরে থাকা, বাই এ স্টেয়ারিং ট্রাইব, একটা আদিবাসী দল বা একটা দলকে, যে তাকিয়ে আছে আমার দিকে। অ্যান্ড মি, এবং আমি, টাইড টু এ স্টেক, আমাকে একটা দণ্ড বা পোলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কি হলো ব্যাপারটা? বলছে যে আমি একবার ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম একটা ছেলে হরিণের খোঁজে। তারপর দেখা হলো একটা বয়স্ক মহিলার সঙ্গে, যে কিনা তার গোপন জিনিস জানে, যেটা তার থলির ভেতরে রাখা ছিল। এবার তারপর যখন ও হাসতে শুরু করলো, কবি তখন ভয় পেয়ে গেল, কাঁপতে শুরু করলো। দেন যখন সে থলিটা খুলে দিল, তখন সে দ্বিতীয়বার জেগে উঠল। তার মানে বলা যায় সে হয়তো ঘুমোচ্ছিল, সে হয়তো স্বপ্ন দেখছিল এতক্ষণ, এইবারে হয়তো সে জেগে উঠল। আর জেগে উঠে সে দেখছে যে তার চারপাশে একটা আদিবাসী দল দাঁড়িয়ে আছে, যেটা তাকিয়ে আছে, স্টেয়ারিং মানে তাকিয়ে আছে, এবং সে টাইড টু এ স্টেক, তাকে একটা দণ্ড বা পোলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা হয়েছে। দে সেড, সেই
আদিবাসী ট্রাইবটা তাদেরকে বলল কি, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছেরা, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার সদস্য। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলকও ফেলো না। মানে চোখের পলক ফেলার মধ্যে দিয়ে বলতে চাইছে যে তোমার এতটুকুও কষ্ট হয় না, এতটুকুও মায়া হয় না। তাহলে বুঝতে পারা গেল যে প্রথমবার মানে দ্বিতীয়বার জেগে উঠেছে মানে কি, সে হয়তো ঘুমোচ্ছে এবং একবার জেগে উঠে সে দেখতে পেল স্বপ্নের মধ্যেই আরেকটা স্বপ্ন। কারণ স্বাভাবিকই, ওক গাছেরা তো কেউ কথা বলে না, এখানে ওক গাছেরা কথা বলছে, তার মানে সে দ্বিতীয়বার যে জেগে উঠেছে সেটাও কিন্তু স্বপ্নের মধ্যেই। এবং সেখানে দেখতে পাচ্ছে কি যে তাকে একদল ওক গাছেরা একটা দণ্ড পোলের সঙ্গে বেঁধে বলছে কি, আমরা ওক গাছেরা আর তোমার নিজের আপন পরিবারের সদস্য, আমাদের কেটে ফেলা হয় আর আমাদের ছিঁড়ে ফেলা হয়, কিন্তু তুমি এতটুকুও কষ্ট দেখাও না, তোমার এতটুকুও কষ্ট হয় না। আনলেস, যদি না, ইউ মেক এ প্রমিস নাও, এখন তুমি আমাদের কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মেরে ফেলা হবে, তুমি মরতে চলেছ। মানে বলছে যদি তুমি আমাদের এখন আজ কথা না দাও, তাহলে এখনই তোমাকে মেরে ফেলা হবে, এখনই তুমি মরতে চলেছ। এরা ওক গাছেরা বলছে। কি কথা না, তারপরে স্ট্যান্ডজায় দেখো, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা ওক গাছ পড়ে আছে বা পড়ে গেছে, সোয়ার নাও, কথা দাও এখনই, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো লাগাবে, মানে দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না তুমি কথা দিচ্ছ, দ্য ব্ল্যাক বার্ক, দ্য ব্ল্যাক ওক বার্ক, সেই কালো ওক গাছের ছালটা, রিঙ্কেল ওভার ইউ, তোমার চারপাশে ঘিরে থাকবে, তোমাকে মুড়ে রাখবে। অ্যান্ড রুট ইউ, এবং পুঁতে দেবে তোমাকে, অ্যামং দ্য ওকস, এই ওকেদের মাঝখানে, মানে ওক গাছেদের মাঝখানে, অ্যামং মানে মাঝখানে বা মধ্যিখানে, ওক গাছের মাঝখানে, হোয়ার, যেখানে, ইউ আর বর্ন, তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, কিন্তু বড় হওনি। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস, ডালগুলোর নিচে। দ্য ড্রিম, স্বপ্নটা, দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিল, যেটা আমার চেঞ্জ করে দিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে, মানুষ সঙ্গীদের কাছে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলার পদ্ধতিটা ছিল মানুষের ছেলের মতোই। বাট মাই হার্ট, কিন্তু আমার হৃদয়টা, আমার মনটা, ওয়াজ এ ট্রি, ছিল গাছের মতো। এইটুকু কবিতায় একটা অদ্ভুত রকমের আমরা টুইস্ট লক্ষ্য করলাম। কি টুইস্ট না, সিম্পলি কবিকে এখানে গাছেরা বলছে যে গাছরা কবির আপন আত্মীয় বা পরিবারের একজন। এইরকম কেন তোলে হলো কথাটা? ওয়েল, যদি আমরা পৃথিবীর ইতিহাস নিয়ে একটু জানি, তো আমরা জানতে পারবো যে পৃথিবী তৈরি হয়েছিল অনেক লক্ষ লক্ষ বছর আগে, কোনো এক জ্বলন্ত আগ্নেয়পিণ্ড বা কোনো একটা
অনেকে যেটা ধরে নেয় যে সূর্যের অংশবিশেষ থেকে, যেটা পরে সূর্যকেই বেষ্টন করে ঘুরতে শুরু করে। তো তখন পৃথিবী ছিল গরম, এবং গরম থেকে গ্র্যাজুয়ালি এটা যখন ঠান্ডা হলো, তখন সবার প্রথমে পৃথিবীতে তৈরি হয়েছিল যেটা, সেটা হচ্ছে জল আর বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কথা এখন বাদ দিচ্ছি, আমরা আসছি জলে। তো জলের মধ্যে যদি আমরা জীবন বিজ্ঞানের কথা মনে করি, তাহলে জলের মধ্যেই আমাদের প্রথম জৈবিক অণু, অজৈব অণু মিশ্রণ ঘটে। প্রথম আমাদের এককোষী প্রাণীর উদ্ভব হয়েছিল জলের মধ্যেই। পরে সেই এককোষী প্রাণী প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ হয়, এবং সেটা দুটো প্রজাতিতে ভেঙে যায়। একদল হয় উদ্ভিদ জগৎ, আর একদল হয় পরে পুরো প্রাণী জগৎ। যেহেতু উদ্ভিদ আর প্রাণী আগে সেই এককোষী জীব থেকেই পুনরুদ্ধার হয়েছে, প্রথমে যেহেতু এককোষী জীবটাই তৈরি হয়েছে, এবং সেই এককোষী জীবটাও যেহেতু জলেই, সেই জন্যই এখানে ওকদের মাধ্যমে যে উদ্ভিদ গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, আর কবির মাধ্যমে যে প্রাণী গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, সেই উদ্ভিদ আর প্রাণীদের একে অপরের সহোদর বা এখানে রিলেটিভ বলে তুলে ধরা হয়েছে। তাই এখানে কবিকে গাছেরা বলছিল যে আমরা তোমাদের আপন ফ্যামিলি, পরিবার। কেন? না, যেহেতু আমাদের দুজনেরই জন্ম হয়েছিল জলে, আর দুজনেই আমরা সেই আদি প্রোক্যারিওটিক কোষ থেকে ইভলভ হয়ে ইউক্যারিওটিক এসে আমরা স্প্লিট আপ হয়ে গেছি। ঠিক আছে? তো এখানে ব্যাপারটা মানে কবি এখানে টেনে নিয়ে আসতে চাইলো যে উদ্ভিদ আর প্রাণী কেউ আলাদা নয়। উদ্ভিদরাও যেমন পৃথিবীরই লোক, প্রাণীরাও তেমনি পৃথিবীরই লোক। উদ্ভিদেরও সৃষ্টি যেমন জলে তৈরি হয়েছিল প্রথম, প্রাণীদেরও সৃষ্টি তেমনি জলেই তৈরি হয়েছিল প্রথম। সুতরাং জলকে যদি আমরা পিতামাতার সমান তুলি, তাহলে উদ্ভিদ আর প্রাণী হয়ে যাচ্ছে কি একে অপরের সহোদর বা পরিবারের মতো। মানে এখানে পৃথিবীকে মা আর জলকে পিতার সঙ্গে তুলনা করে উদ্ভিদ আর প্রাণীকে বলা হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে? তো এই ফ্যামিলির মধ্যেই, মানে এই ফ্যামিলির কথাটা কেন তুলে আনা হলো, সেকেন্ড কোয়েশ্চেন। এখানে এত সুন্দর এরকম বিকৃতভাবে একটা তুলনা দেওয়ার মানে কি? ব্যাপারটা হচ্ছে তখন মানে তখন বলতে টেড হিউজেসের সময় আমরা জানি যে ইংল্যান্ডে নবজাগরণ ঘটে গিয়েছিল। আর নবজাগরণ হওয়ায় সবচেয়ে শেষের দিকে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে জনবসতি, বসত মানে আবাসের অসুবিধা। আর এই আবাসের অসুবিধার জন্যই প্রচুর বনভূমি আছে যাদের মানে কেটে ফেলা হয়েছিল, এবং তার জায়গায় উঁচু উঁচু বিল্ডিং ঘর তৈরি করা চলছিল। এই প্রসিডিওর মানে সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে, কিন্তু যার ফল কিন্তু আমরা এখন ভোগ করছি। টেড হিউজেস সেটা কিন্তু বহুকাল আগেই 1900 মানে শতাব্দীতেই তিনি বুঝতে পেরে গেছিলেন। তাই তিনি সেই সময়কালে বসেই এই কবিতাটা আমাদের জন্য লিখেছেন, যাতে আমরা উদ্ভিদদের কেয়ার করি, আমরা উদ্ভিদদের মানে বংশ বিস্তারে সাহায্য করি। সেই জন্য দেখো কথাটা দেওয়াচ্ছে কি, যে যখনই কোনো ওক গাছ, মানে ওক গাছের আড়ালে এখানে পুরো উদ্ভিদকে বলছে, যখনই কোনো উদ্ভিদ মারা যাবে, সেই জায়গায় সেই প্রকারের উদ্ভিদ যেন আমরা 2খানা লাগাই মিনিমাম। তাতে কি হবে? সেই বংশ নির্বংশ হবে না। ঠিক আছে? এখানে আরো একটা জিনিস নোটিস করার মতো, কবি কিন্তু স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছিলেন। কবি এখানে হয়তো জঙ্গলে গিয়েছিল, কিন্তু জঙ্গলে গিয়ে হয়তো কবি এখানে ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুমিয়ে গিয়ে কি দেখছেন না, সেই জঙ্গলের ভেতরে তিনি চুপি চুপি ঢুকে গেছেন, এবং একটা বৃদ্ধ মহিলার সঙ্গে তার পরিচয় ঘটে, যে কিনা তার গোপন কথা জানে, আর তাকে উদ্দেশ্য করে একটা থলি এগিয়ে দেয়।
সেই থলির খোঁজ নিতে যেয়ে কবি স্বপ্নের মধ্যে একবার জেগে ওঠে, টুয়াইস অ্যাওয়েক। একবার জেগেছেন তিনি স্বপ্নটা ভাঙার পর, আরেকবার জেগেছেন ওই সময় যখন সেই বৃদ্ধ মহিলা কর্কশ স্বরে হেসে তার দিকে থলিটা গড়িয়ে দিয়েছিলেন। তখন তিনি জেগে উঠেছিলেন এবং সেই স্বপ্নের ভিতরেই আবার দেখছেন জেগে উঠে কি, তাকে একটা দণ্ডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে কি, একদল ওক গাছেরা, যারা তাকে এই কথা বলে কনভিন্স করালো যে তারা সবাই কবির আপন পরিবারের লোক। আর পরিবারের কষ্টে যেহেতু তার চোখও বন্ধ হয় না, মানে পরিবারের কষ্ট যেহেতু সে অনুভবই করেনি, তাই তাকে ওই রকমভাবে দণ্ডে বেঁধে রেখেছিল এবং কথা দেওয়ালো কি, যে যখনই কোনো গাছ পড়ে যাবে সেই জায়গায় আরেকটা গাছ, তোমরা আরো ২ খানা গাছ তুমি লাগাবে। যদি না লাগাও তাহলে কি হবে, এই ওক গাছের কালো ছাল তাকে বেষ্টন করে নেবে এবং তাকে এই ওক গাছের মাঝেই রেখে দেওয়া হবে, যেখানে সে জন্মগ্রহণ তো করেছে। দেখো পুরাণ কথা মনে করো, জলের মধ্যেই ওই কোষ থেকেই প্রাণী আর ওই কোষ থেকেই উদ্ভিদের জন্ম হয়েছিল, কিন্তু উদ্ভিদরা জলের মধ্যেই রয়ে গেল, দিয়ে নিজের বংশ বিস্তার করলো, পরে স্থলে এসেছে, কিন্তু প্রাণীরা সবার আগে কিন্তু স্থলের উদ্দেশ্যে রওনা করে দিয়েছিল। ২ দল কিন্তু আলাদা হয়ে গেছিল। হোয়ার ইউ আর বর্ন, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো কিন্তু বড় হওনি। স্বাভাবিক কথাই, যদি প্রাচীনকালে সেই প্রোক্যারিওটিক কোষ থেকে বা ইউক্যারিওটিক কোষের উদ্ভিদ আর প্রাণী যদি জলেই থাকতো, তাহলে আমরা হয়তো এতদিন একসাথেই বড় হতাম, কিন্তু না, উদ্ভিদ জগৎ নিজেদের আলাদা জগৎ তৈরি করেছিল, প্রাণীদের নিজের বংশবিস্তার আলাদাভাবে করেছিল। জন্ম যদিও একসাথে এক জায়গায়, কিন্তু তারা প্রতিপালিত বা বড় হয়েছিল আলাদা আলাদাভাবে। এরপরেই কবির কিন্তু আসল ঘুম ভাঙে। আর ঘুম ভাঙার পর তাকে তরতাজা মনে হয়, তাকে নিজেকে কেমন অল্টার্ড, পরিবর্তিত মনে হয়। কেন না, বলছে তার হাঁটা চলার ধরনটা, হাঁটা চলা বলতে বলতে চাইছে তার সমাজবদ্ধ জীব বা প্রাণীদের মতো তার বাকি সব ভৌত ক্রিয়াকলাপ, মানে হাসি, কান্না, আনন্দ, দুঃখ, এইসব কিন্তু সরি, এইসব নয়, তার হাঁটা চলা, কথা বলা, খাওয়া, এইসব ভৌত জিনিসগুলো মানুষের মতোই, মানুষের ছেলের মতোই। কেন না, সে একজন মানুষ, কিন্তু তার মনটা, মনটা মানে এখানে বলতে চাইছে তার মনটা বলতে তার হৃদয়টা, হৃদয়টা হয়ে গেছে গাছেদের মতো। মানে তার হৃদয় থেকে কি গাছ বেরিয়ে গেছে? না, তার হৃদয়টা তখন হয়ে গেছে ওই গাছগুলোর জন্য সমব্যথী, ওই গাছগুলোর মতোই সবুজ, গাছগুলোর মতোই দৃঢ়, গাছগুলোর মতোই সতেজ। মানে তার হার্টটা, তার মনটা পড়ে রইল সেই ওক গাছেদের জন্য, যারা কিনা কবির নিজের আপন পরিবারের লোক, দে আর ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে? তো এই কবিতাটা সত্যি খুব সুন্দর, আর তার সঙ্গে সত্যি এক্সেপশনাল। গেস করা কঠিন যে পরে টেড হিউজেস কী স্টেপ নিল। ঠিক আছে? যদি কবিতাটার কোনো পয়েন্টে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি আবার রিপিট করে দেবো। ঠিক আছে? আর পোর্শনগুলো একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? টিল দেন আজকের মতো এখানেই, আর পরে আবার দেখা হবে। ঠিক আছে? বাই বাই।